ওই যা বলতো আমি ওর অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি আসলে ওর কথা বিশ্বাস করতাম, ওর সাপোর্ট করতাম। ফ্যামিলি যা কিছুই বলতো আমি সে ফ্যামিলির বিপক্ষে ওর পক্ষ নিয়ে কথা বলতাম। আর একটা লোক যে 4 মাস ধরে চাকরি পাইতেছেন, একটা সুস্থ স্বাভাবিক লোক, এটা আপনার কাছে অস্বাভাবিক লাগলো না? কি করব, তখন বিয়ে করে ফেলছি, এখন কি আমি তো বিয়ে ফেলে করলে দিতে জামাই পারি? আপনার টানবে, আপনি কেন টানতেছেন জামাই না? একসময় ওরে আমি অনেক কল দিই। আমার তো মোবাইল ছিল না। যখন মোবাইল পাইতাম তার মোবাইল থেকেই কল দিতাম। কিন্তু ওই রিং হইতো, কল ধরতো না। আবার অনেক সময় ধরতো, ধরলেও অন্য লোক দিয়ে ধরাইতো। আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমি দেশের বাইরে চলে যাব। কারণ এই দেশে থাকলে হয়তো আমি থাকতে পারবো না, ওরে ভুলতে পারবো না। কেমন ছিল ওখানে, মালিক কেমন ছিল? আমি জীবনে তো কখনো এরকম পরিশ্রম করি নাই। না, আমার অনেক কষ্ট হয়েছিল। প্রথম 3 মাস আমি শরীর ব্যথায় ঘুমাইতে পারতাম না। সকালে ভোরে ঘুম থেকে উঠতে হইতো, আবার রাতের 1টায় ঘুমাতে যেতে হইতো। ওই লোকটা মানে আমাকে খারাপ প্রলোভন দেখাইতো, লোভ দেখাইতো। অনেক অনেক টাকা দিত, বলতো যে এই টাকা তোর সব। আমি বলতাম আমি তো এখানে দেহার ব্যবসার জন্য আসি নাই, আমি এখানে আসছি আমার মনের কষ্টে আসছি। আমার মনে অনেক কষ্ট। আমি রুমে তালা দিয়েও ঘুমাইতাম। ওনার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে, ওই চাবি দিয়ে খুলে রাতের বেলা আমার রুমে যাইতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিয়ে হলো, বিয়ের পরে সংসার হবার কথা হয়তো শুরু হলো, কিন্তু তারপরে হুট করে লোকটা নাই, এবং একদিন দুই দিন না, 1 সপ্তাহ 2 সপ্তাহ না, পুরো 12টা বছর ধরে এরকম একটা অদ্ভুত ঘটনা যেটা আপনি আজকে দেখতে শুরু করেছেন। শুরুতেই বলি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করবেন দয়া করে, এবং লিখবেন ভিডিওটা কেমন লাগে বা আপনার কোনো কথা বলার আছে কিনা। আর স্ক্রলে দেখানো নম্বরে আপনি চাইলে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমেইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। আমরা আপনার গল্প শুনবো। আমরা বলি প্রতিবাদ করা দরকার, প্রতিবাদ করলে সচেতনতা বাড়ে, অপরাধ প্রবণতা কমে। পাখি, আপনার জীবনটা শুরুটা হলো কেমন করে, এই কষ্টের জীবনটা? আমার ছোটবেলা থেকেই অনেক কষ্টে কাটছে, এখন পর্যন্ত কষ্ট করতেছি। কারণ আমার বাবা মা থেকেও ছোটবেলা বাবা মা ছাড়া মানুষ হয়েছে আর কি। কেন? কারণ আমার মা অন্য জায়গায় বিয়ে হয়েছিল, আর আমার বাবা অন্য জায়গায় বিয়ে করছে। মানে ডিভোর্স করে দুজন আলাদা আলাদা হয়ে গেছে? ডিভোর্স হয়নি প্রথমত, মানে এখানে একটা কাহিনী আছে। আমার আব্বার এরকম একটা অসুখ হয়েছিল, হুম। ডাক্তার বলছে যে আর বেশি দিন বাঁচবে না। হ্যাঁ। তা আমার বাপের বাড়ি হয়েছে ময়মনসিংহে, আর আমার নানার বাড়ি হয়েছে গাজীপুরে। আচ্ছা। তারপরে আমরা নানার বাড়িতে থাকতাম না, আমার আব্বার এক বন্ধুর বাসায় ওখানে বাড়ি করে থাকতাম। হুম। তো আব্বা যখন অসুস্থ তখন হাসপাতাল থেকে বলছে যে হয়তো আর বেশি দিন বাঁচবে না, যা কিছু ইচ্ছা পূরণ করার বা খাওয়াইতে চায় খাওয়াই দেন, হয়তো বেশি দিন বাঁচবে না। তারপর আমার নানার বাড়ি নিয়ে আসে। তো নিয়ে আসার পরে আমরা ওইখানেই থাকতেছি। তো আমাদের যেহেতু আমার আব্বার বন্ধুর বাড়ি এখানে বাড়ি করছে, তো ওইখানে তো আমাদের ঘর ফাঁকা থাকে। তো আমরা তখন আমার ছোট একটা বোন ছিল কোলে, আমি একটু বুঝি হালকা। তারপরে আমার আম্মা ওইখানে যায়। তা আম্মার সাথে যে অন্য কোনো লোকের যে রিলেশন ছিল সেটা আমি তো ছোটোই, আমি তো বুঝি না। তা আমার আব্বাও জানতো না। পরে আম্মা ওইখানে যায় রাতে থাকার জন্যে। পরে ওইখানে রাতে আমরা তো জানি না, পরের দিন সকালে কয়েকজন লোক আমার আম্মাকে নিয়ে আসে, বলে কি এরকম এরকম রাতে নাকি ওই লোকটার সাথে আমার আম্মার মানে এফআইআর এটা ধরা খাইছে, এরকম কিছু আর কি। তা আমি তখনও ছোট। আমার আব্বা এই কথা শোনার পরে আমার আম্মাকে রাইখা ওই অসুস্থ শরীর নিয়েই উনি দেশে চলে যায়। চলে যাওয়ার পরে পরে মানে আম্মা আপনার আম্মার আর একজনের সঙ্গে শারীরিক সম্পর্ক সম- অবস্থায় ধরা ধরা পড়ছিল? পড়ছিল, হ্যাঁ। তখন আপনার বাবা আপনার আম্মার সাথে ওইখানেই, নানা বাড়িতেই, নানা শ্বশুর বাড়িতে বাড়িতেই? ছিল, হ্যাঁ হ্যাঁ। এবং আপনার আব্বা অসুস্থ ছিল? অসুস্থ ছিল, বলছে আর আচ্ছা। বেশি দিন বাঁচবে না, এরকম আর কি। আচ্ছা, মানে বেশি দিন বাঁচবে না শোনার পরে সে তার মতো করে হ্যাঁ হ্যাঁ। মানুষ দেখতেছিল জি হয়তো জি হ্যাঁ। আরেকজনকে। জি। আগে থেকেই হয়তোবা ছিল, বাট আমরা হয়তোবা জানতাম না। আমি তো ছোটই, আমার আব্বা হয়তোবা জি। জানতো না জি। এরকম কিছু। পরে আমার আব্বা চলে যাওয়ার পরে আমার আম্মার ওই লোকটার সাথে বিয়ে হয় অনেক ওকে। দিন পরে আর কি। মানে মানে আমার যার সঙ্গে প্রেম করতো তার সাথে বিয়ে হলো? বিয়ে হয়েছে, ওই লোকটার আগের ঘরের বউ ছিল, ছেলে মেয়ে ছিল, 2 মেয়ে 1 ছেলে। আমার এই জায়গাটা অবাক লাগে, জানেন, আমরা সবসময় শুনি যে মা সব কিছু স্যাক্রিফাইস করে, আমরা শুনি যে মা তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে বাচ্চাকে, কিন্তু এরকম গল্পগুলো শুনলে সন্দেহ লাগে। আমার মনে হয় যে মারা অনেক বেশি স্বার্থপর হয়। হয়তো সব না, কিন্তু এরকম কিছু গল্পগুলো তো, এটা সত্যি গল্প যেটা আপনি বলতেছেন, হুম। এবং প্রমাণিত যে আসলেই মাদেরকে যেইভাবে করে পোট্রে আমরা করি, চিন্তা করি, সেরকম না আসলে ঘটনাগুলো। ঠিকই অসুস্থ বাপকে ছেড়ে চলে যেতে পারবে, ঠিকই সন্তানকে ছেড়ে শারীরিক মানসিক সুখের জন্য আরেকজনের সঙ্গে শুয়ে পড়তে পারবে, চলে যেতে পারবে, অ্যান্ড দিস ইজ রিয়ালিটি। এবং আপনার বাবা যখন ছেড়ে চলে গেল, এই আপনার মার এরকম অবস্থায় দেখে আপনারা তখন কার কাছে?
তারপরে ভর্তিতে আমার আম্মার যখন বিয়ে হয় তো ওই লোকটার সাথে ওই লোকের বাসায় চলে যায়। পরে আমার ছোট বোন থাকে আমার নানার বাড়িতে, আমার খালার সাথে, ছোট খালা থাকে তার সাথে, আর আমি থাকি আমার মার এক ফুপু আছে হুম তার ফুপুর বাড়িতে আর কি। ওইখানে থাকি, ওইখানেই মানুষ হই। যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন হুম হুম আমাকে যখন বুঝতে পারে যে আমি বড় হয়েছি তখন আমার নানার বাড়িতে আমার দিয়ে দেয়, যে বলো এখন বড় হয়েছে, ওর এখন সিকিউরিটি দরকার। হুম। আর তখন আমার আম্মার ঘরে বেবি হবে আর কি, তো ওই লোকটা নতুন ঘরে। হ্যাঁ হ্যাঁ, নতুন ঘরে বেবি হবে তখন ওই বাপের বাড়িতে পাঠায় দেয় আর কি, আমার নানার বাড়িতে। তো এখানে তো ওদের তখন মাটির ঘর ছিল, হুম 2টা ঘর। মামারাও তখন বড় বড় মামা আলাদা বাড়ি করছে, আর দুটো ছোট 2 মামা আর কি, মেজো মামা মামার 2 রুম আর একটা মাটির ঘর, এখন থাকার জায়গা নেই। তো ওই লোকটা একটা মানে বেড়ার মুলির বেড়ার আর কি এরকম একটা ঘর করে দেয়। তো যখন ওই লোকটা আসে তখন আমরা হয়তো বা এই বাসায় ওই বাসায় আমরা 2 বোন মানে নানান জায়গায় যখন যখন সুবিধা পাই ওইখানে থাকি, হয়তো বা নানাদের সাথে থাকি, এরকম আর কি করে সময় কাটায়। তারপরে এক সময় আমাদের ওই লোকটা আমাদের কোনো খোঁজ মানে খাবার খরচ টরচ কোনো কিছু খোঁজ নিত না আর কি, মানে খরচ দিত না। হুম শুধু ওই আম্মার আর ওই বাচ্চা যে হয়েছে তারা দিত। পরে আম্মা কী করবে শেষ পর্যন্ত যায় ওই যে মানুষের বাসায় ধান খের যে নিত এরকম নিত, আমাদেরকে এরকম করে পরে মানুষ করছে। যখন আমি মাদ্রাসায় পড়াশোনা করছি তো দাখিল পাস করার পরে আমি একটা জব নিই আর কি হসপিটালে, একটা ফার্মেসিতে জব নেওয়ার পর ওইখানে আর কি হাত খরচ হিসাবে আমার হয়তো বা 1000-1500 এরকম দিত। আমি তখনও কাজ জানতাম না, কোনো কাজ জানতাম না, এমনি খরচ দিত। এরপর থেকে আমি আর কলেজে ভর্তি হতে পারিনি পড়াশোনা, এই তো আমার মানে লাইফে সংগ্রাম শুরু। ওইখানে আমি তো কখনো কারোর সাথে রিলেশনে জড়াইনি। ওইখানে আমার একটা ছেলের সাথে আমি ইচ্ছা করে রিলেশন করতে চাইনি, ওই ছেলেটা আমাকে পছন্দ করে আর কি, করার পরে আমাকে প্রতিদিনই বলে এরকম ওরকম। তা আমি রিলেশনে জড়াতে চাইনি। তারপরে একসময় কথা বলতে পারলে আবেগে তার সাথে রিলেশন হয়ে যায়। হওয়ার পর তখন আমি মামার বাড়িতে থাকি। পরে প্রায় 6 মাস পরে ওই ছেলেটা আমাকে বলল যে সে নাকি তার খালাতো বোনকে বিয়ে করে ফেলছে। তো আমার এতটাই কষ্ট পাইছি, পরে আমি বাড়িতে ঘুমের ট্যাবলেট খাইছিলাম, 10টা ঘুমের ট্যাবলেট খাইছি। পরে আমার কোথাও নেয় নেই বাড়িতে, আমি মানে এরকম সারাদিন ঘুমাইছি। পরের দিন আমি বলতেছি কি রে আমি তো অফিসে গেলাম না, আমাকে ডাক দিলি না। তো আমার বোন বলতেছে তুই তো কী জানি খাইছিলি, খাইয়া ঘুমাইছিস। তখন আমার খেয়াল হয়েছে হ্যাঁ আমি তো এটা করছি। পরের দিন আমি অফিসে গেছি, অফিসে যাওয়ার পরে আমি তো ফার্স্ট টাইম মানে আবেগ যেটা কাজ করে আর কি, ওইখানে যাওয়ার পরও আমার ওইটা মনে পড়ে, সমানে কান্না আসতেছে। ওইখানে আবার ঘুমের ট্যাবলেট খাইছিলাম অফিসে যাওয়া। খাওয়ার পরে আমাকে ওইখান থেকে দৌড়াদৌড়ি করে বাসায় নিয়ে আসে। প্রায় অনেক দিন পরে আমি অফিসে যাই, প্রায় 15-20 দিন এরকম পরে অফিসে যাওয়ার পরে ওখানে ম্যাডাম আমাকে অনেক ভালোবাসতো, ম্যাডাম আমাকে অনেক বুঝাইলো, দেখো এটা আবেগ, তুমি এখনও ছোট, বুঝো না। বোঝানোর পরে আমি আস্তে আস্তে ম্যাডাম বলতেছে তুই যদি ওই বাসায় থাকো তাহলে তোমার সমস্যা হবে, তুমি আমাদের বাসায় থাকো। তা ম্যাডামের বাসায় ম্যাডামের মেয়ে নাই, 2টা ছেলে, ওরা বাহিরে থাকে পড়াশোনা করে। তা আমি ওদের বাসায় থাকি। পরে ম্যাডাম আমাকে অনেক বুঝাইলো যে তোমার বিয়ে শাদী আমরা দেখে শুনে দিব। তা আমি মানে ওই বয়সটা ভুল করার বয়স। তারপরে আবার হয়েছে যে আমার মামার বাড়িতে আমার মামারা একটু নেশা করতো, মানে আমার ও মেজো মামা সে হিরোইন খাইতো এবং মানে বিক্রিও করতো এরকম। আর আমার ছোটো মামা সেও নেশা করতো। মানে মানে এরকম অবস্থা যে ওইখানে পরে আমার বিয়ে শাদী আসলো সবাই বলতো যে এই তোর জীবনও বিয়ে হবে না, তারপরে তোর মামারা এরকম সেরকম, মানে বিয়ে আসলো বিয়ে ভেঙে দিত মানুষজন, বলতো যে ওর মামারা ভালো না, খারাপ পরিবেশ এই সেই। আর আমার আম্মার কথা বলতো যে ওর আম্মা এরকম, তোর মেয়ে তো এরকমই হবে। তা আমার অনেক জায়গাতে বিয়ে শাদী আসতো কিন্তু বিয়ে ভেঙে যেত। তা আমি ওরা সবাই বলতো তোর জীবনও বিয়ে হবে না, জীবনও বিয়ে হবে না। আমার ওইটা মাথার মধ্যে সবসময় ইয়ে করতো যে আমার তো ফ্যামিলিগতভাবে কখনো বিয়ে হবে না। হুম তা আমার তো হয়তো বা এইভাবেই আমার বিয়ে করতে হবে। পরে যখন ওইটা আমি ওই যে আগে যে কষ্ট পাইছি ওইটা কাটায় ওঠার পরে তো ওইখান থেকে অফিসের আশেপাশে একটা ছেলে আমাকে সবসময় বলতো যে পছন্দ করে, ভালোবাসে এই সে। তা আমি আমার ওইখানে মাথায় কাজ করেন যে ওর তো বাড়িঘর আমি চিনি না, আমি ওরা কখনো দেখিও নাই, চিনি না। আমি ওরা বিয়ে করলে হয় যদি কখনো আমার রেখে চলে যায়, আমি তখন একটা আবেগের বয়স তো মানে আমি বলছি কি যে আমি বিয়ে করব, কিন্তু আমি প্রেম টেম করবো না, আমি কষ্ট পেতে চাই না, আমি একবার কষ্ট পাইছি। তো ছেলেটাও রাজি হয়। তো আমি কাউকে না জানাই পরে আমি যে মানে ওইখানেই কাজে পেশে বিয়ে করি। কাউকে জানালেন না কেন? কাউকে জানাই নাই, ওই যে আমি বলছি যে আমার ফ্যামিলিগতভাবে সবাই বলে যে আমার কখনো বিয়ে হবে না। এই কারণে আমি ভাবছি যে হয়তো বা আমি বিয়ে করে নিই, প্রেম করবো না, কষ্ট পাবো এটা ভেবে। আচ্ছা।
তারপরে বিয়ে করি, বিয়ে করার পরে যেদিন বিয়ে করি তো ওই ছেলে তো অন্য জায়গায় থাকে এক্সট্রা, ওই যে দেখো যেমন ছেলেরা একসাথে থাকে এরকম আর কি। তা আমি আমার ম্যাডামের বাসায় থাকতাম, ওইখানে গেছি। তো যাওয়ার পরে রাতে আমি ম্যাডামরে মানে আমি টেনশনে ঘুম হইতেছে না, ম্যাডাম আমাকে মেয়ের মতো দেখে। পরে আমি রাতে 2টার দিকে মানে ওই সময় খাওয়া দাওয়া করে শুইতে শুইতে এমনি 2টা বাজতো। তো হঠাৎ করে আমি ম্যাডামের পায়ে যায় জড়াই ধরছি, ম্যাডাম আপনি আমার মায়ের মতো, আমি একটা ভুল করছি। তো বলতেছে কী ভুল, কান্না করো না, বলো কী হয়েছে কী হয়েছে। তো আমি বলছি ম্যাডাম আপনি তো আমার মেয়ের মতো দেখেন, আমি তো আপনার না জানে আমি একটা ভুল করে ফেলছি। তো বলছি কী, পরে আমি বলছি যে ম্যাডাম এরকম আমি বিয়ে করে ফেলছি। তো ম্যাডামের তো মানে অনেক কষ্ট পাইছে, বলতেছে তোমার বাবা শুনলে তো আমার স্যারের কথা বলতেছে, বাবা শুনলে তো অনেক কষ্ট পাবে, তুমি এই কাজটা কেন করলো, তোমার জন্য আমার ভাইস্তার জন্য দেখছি তোমার বিয়ে করা আমাদের কাছে রাখতাম, তুমি কেন এটা করলা। তা আমি বলছি ম্যাডাম আমি তো বুঝতে পারি না, আমি আবেগে করে ফেলছি আর কি, এখন করে ফেলছি আর কি করা, বিয়ে করে ফেলছি। পরে বলছে আচ্ছা ঠিক আছে তুমি এখন ঘুমাও, কালকে ব্যাপারটা আমরা দেখতেছি, তোমার স্যার ঘুমাইতেছে, তোমার স্যার অসুস্থ, ডায়াবেটিসের রোগী, সমস্যা হবে, কালকে দেখতেছি। পরের দিন আর কি করা, পরে সবাই বলতেছে যে যেহেতু করছো তাহলে তোমার ফ্যামিলিকে খবর দাও। পরে আমার ফ্যামিলিতে তো তেমন কেউ না, আমার নানু আর আমার বড় মামা নিয়ে যায়। যাওয়ার পর আমার নানি তো মানবেই না যে এই ছেলে কোথায় না কোথায় বাড়ি, কোনো দিন তোর ফালায় ছুঁয়ে যাবো, এই ছেলেরা মানবে না। আর বড় মামানির আমি বলতেছি মামানি আমি তো বিয়ে করে ফেলছি, বিয়ে তো মানুষের জীবনে একটাই হয়, একবারই হয়, আমি এর নিয়েই থাকতে চাই, আমি আর জীবনে কোনো দিন বিয়ে করবো না। পরবর্তীতে জোরাজুরিতে পরে আমাদের আর কি বলে যে ঠিক আছে বলবো যে তোর স্যার ম্যাডাম তোদের বিয়ে করা দিছে, এখন আমরা যদি যদি শুনে যে তুই এর একলা একলা করছিস তোর মানুষ খারাপ বলবে। পরে আমরা একসময় বুঝাই শুনে নিয়ে যাবো না। পরে একদিন আরেকদিন এসে আমার নানা আর আমার বড় মামা নিয়ে এসে আমাদেরকে নিয়ে যায় বাসায়, নিয়ে যাওয়ার পরে বলছে আর কি স্যার ম্যাডাম করছে এরকম করে। আমার নানুর বাসাতে থাকতে থাকি আমরা 4 মাস একসাথে ছিলাম। প্রথম প্রথম আমাদের 1-1.5 মাস ভালোই ছিল। পরবর্তীতে যখন আমাদের এলাকার মানুষজন মানে ও দেখতে এতটাই সুন্দর ছিল যে আমাদের এলাকায় এরকম একটা ছেলে নাই, আচ্ছা, মানে এরকম আপনার একটা জামাই ছেলে। এত সুন্দর হ্যাঁ ছিল? হ্যাঁ এত সুন্দর উনি ছিল। চাকরি করতো কি, কাজ করতো কি? ওই করতো, আমি যে ওই হসপিটালে করতাম আমার পাশে একটা দোকান ছিল, পাইপের দোকান আর কি, ওই ছেলেদের সাথে কাজ করতো। কিসের দোকান? পাইপ মানে পাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাইপের ওকে। দোকানে, ওই দোকানে কাজ করতো। কিন্তু আমি তখন এতটা বুঝতাম না যে আসলে ওর বাড়ি ঘরে চিনি না, এরকম যদি জ্ঞান থাকতো তো মানে আপনি এরকম ওনার এরকম বাড়ি ঘর না চিনেই বিয়ে করছেন? বিয়ে করছি। হ্যাঁ আমি ওনার বাড়িতে যানও নাই আপনি? না যাইনি। বাপ মা আছে কিনা, বউ বাচ্চা আছে কিনা তাও না না খোঁজ নেন নাই? কিছুই জানি না। এটা 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 আপনার কাছে আস লজিক্যাল লাগলো? এটা কি মনে হইলো? হ্যাঁ আমি বুঝতে পারি না মানে একটা মেয়ে এরকম ছেলে মানে সুন্দর একটা দেখলেন আর বিয়ে করে ফেলাইলেন, তার বাপ মা 14 গোষ্ঠী কিছু খোঁজ না লাগলো না? হ্যাঁ বোকার মতো একটা কাজ করছিলাম আর কি, যে আমি তখন যে এরকম জ্ঞান থাকতাম হয়তো এরকম একটা ভুল করতাম না। পরে 3-4 মাস আমাদের এখানে থাকার পরে তো আমার বাড়ি থেকে সবাই চাপ দিতেছে যে তোর শ্বশুরবাড়ি চিনিস না, কোনো দিন যদি ছেলে মেয়ে হয় তোর যে রাইখা জায়গা তখন সারা জীবন তুই কীভাবে কাটাবি, তুই তোর শ্বশুরবাড়িতে যা, তোর জামাইরে চাপ দে। তা আমি ওরা বলে বলে যে তুমি আমাকে হেল্প করবা, আমি এখন নিয়ে যেতে পারবো না, তোমাদের অবস্থান আমাদের অবস্থান অনেক ভিন্ন, আম, তোমাকে নিয়ে গেলে আমার বাবা আমাকে বাড়িতে উঠতে দিবে না, এই সেই নানান কথা বলতো। তা ওই যা বলতো আমি ওর অন্ধের মতো বিশ্বাস করতাম, আমি আসলে ওর কথা বিশ্বাস করতাম, ওর সাপোর্ট করতাম, ফ্যামিলি যা কিছুই বলতাম সে ফ্যামিলির বিপক্ষে ওর পক্ষ নিয়ে কথা বলতাম। তেমন তোমার একটু সময় দেওয়া, এই চাকরি টাকরি করুক, পরে এক সময় আমরা দুজনে ভালো অবস্থান হলে আমরা যাব, এরকম কিছু। তারপরে ওই প্রায় 6 মাস পর্যন্ত এরকম বাড়ি থেকে যখন চাপ দেয় তবে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি তোমার বাড়িতে নিয়ে যাব, তোমার বলো তোমার বাড়ি থেকে তোমার স্বর্ণ গহনা বানাই দিতে, কারণ তুমি যদি বলবে যে ঢাকা শহরে বিয়ে করছে তোমার কানের দুল গলার চেন এগুলো লাগবে। তো আমার আম্মা বলতেছে এই মুহূর্তে এগুলো কোথা থেকে দিব। তারপরেও আমাকে কানের দুল বানায় দেয়। তারপরে আমার মোবাইল ছিল, ওরা আমি মোবাইল কিনে দিই, এরকম আর কি টুকটাক আমার কাপড় চোপড় এগুলো সব কিছু নিয়ে এক সময় 10,000 টাকা দেয়, বলে যে ঠিক আছে তোরা যা, পরবর্তীতে আমরা যা কিছু লাগে যদি মেনে নেয় আমরা যা কিছু লাগে সব কিছু দিব। আমার মামারাও বলছে। তো একটা ঠিকানা ওই লিখে দেওয়া যায়, তো ওই ঠিকানাটা ভুয়া ছিল জানতাম না। তা আমাকে এক সময় মানে সবার কাছ তখন উনি থেকে কোথায়, জামাই কোথায়? আমাদের বাড়িতে ছিল আর কি, আমার নানুর বাড়িতে। আমরা আপনার জামাই? হ্যাঁ আমরা 4 মাস ছিলাম একসাথে। কেন নানু বাড়িতে কেন গেছিলেন? নানুর বাড়িতে এখন ম্যাডামের বাসায় তো আমাদেরকে আর থাকতে দেবে না, তাহলে যেহেতু নিজেরা বাসা নিলেন না কেন? নিজের বাসায় হয়তো জব করতো না, আমি তো শুধু করতাম, আমার টাকা দিয়ে তো হবে না ও সে না কারণে। পাইপের দোকানে চাকরি করতো? ওই যখন আমাকে বিয়ে করে ওই ছেলেরা ওরা বের করে দিছে ওইখান থেকে, ওরা বের করে দিছে। কেন?
বল বের করেছে এইখানেও বলে যে ওই ছেলেরা নাকি আমাকে পছন্দ করতো। জানি না আমি আসলে কেমন দেখতে ছিলাম বা কীরকম ছিলাম এগুলো আমার জানি নাই। কিন্তু ওরা নাকি আমাকে পছন্দ করতো। যে আমাদেরও কিছু ছেলে আছে না দুষ্ট এরকম আরকি বলে যে, "আমাদের খাবার তুই কেড়ে নিছস, তুই আমরা চাইছিলাম, তুই এগুলো করছিস এগুলো।" এরকম নানান কথা নাকি বলে ওরা বের করে দিছে। এটা এগুলা খুবই বলছে। লজিক্যাল লাগলো না শুনে। হ্যাঁ, হ্যাঁ। আর একটা লোক যে 4 মাস ধরে চাকরি পাইতেছেন, একটা সুস্থ স্বাভাবিক লোক, এটা আপনার কাছে অস্বাভাবিক লাগলো না? লাগছে। লাগছে, তাহলে আপনি নানা বাড়িতে নিয়ে রাখলেন কেন? কি করব তখন বিয়ে করে ফেলছি। এখন কি আমি ওর তো বিয়ে ফেলে করলে দিতে জামাই পারি? আপনারে টানবে, আপনি কেন টানতেছেন জামাইটা? আর বলতেছে আমি চাকরি করলে তোমার আর চাকরি করতে হবে না। পরে আমি সবকিছু করবো। আর চাকরি নাকি খুঁজতেছি। এরকম দেখাইতো লজিক দেখাইতো। আপনি ধোঁকা খাওয়ার জন্য যদি পাত পাইতে বসে থাকেন তো করবেটা কি মানুষ? সেটাই তো বললাম। আমি তারপরে জীবনে এটাই ভুল করছি। ওই যে তারপরে আপনার নানা বাড়ি থেকে তারপরে একটা ঠিকানা দিয়ে সে কি আপনাকে নিয়ে গেল না সাথে করে? হ্যাঁ, হ্যাঁ, সে আমাকে সাথে করে নিয়ে গেছে। সবার কাছ থেকে বিদায় নিয়েও গেছে। নিয়ে যাওয়ার পরে শেষ পর্যন্ত গুলিস্তান পর্যন্ত আমাকে নিছে। আমারে নিয়া ওইখানে বলে কি মানে আমার টাকা পয়সাগুলো বলছে যে আমাদের রাস্তা তো ডাকাতি হয়। চট্টগ্রামের রাস্তা নাকি ডাকাতি হয়। ওর বাড়ি চট্টগ্রামে বলছে। তো ডাকাতি হয় তোমার যেগুলো আছে গহনা টাকা পয়সা এগুলো আমার কাছে দাও। তুমি পরে ডাকাতি হতে পারে। আমি সেফ মতো রাখবো। তো আমি ওর কাছে ওগুলো সব কিছু দিয়ে দিই। কিন্তু আমার ফ্যামিলিতে অনেকে বুঝতে পারছে যে আমাকে ফেলে রেখে চলে যাবে। কিন্তু আমার মামানি বড় মামানি আমাকে ১,০০০ টাকা দেয়। বলছে যে এটা তোমার গোপনে থাকবে। যদি কোনো সমস্যা হয় বের করবা, নাহলে বের করবা না। তো ওই টাকাটা শুধু আমি গোপনে রাখি। তারপরও আমি ওরা এতটাই বিশ্বাস করি আমাকে রাস্তায় জিজ্ঞেস করছে যে, "তোমার কাছে কোনো টাকা পয়সা আছে কিনা?" তো আমি বলছি, "হ্যাঁ, আমার বড় মামানি আমাকে ১,০০০ টাকা দিছে।" তো হয়তো জানে যে আমার কাছে ভাড়া আছে। আমি ওখান থেকে বাড়িতে চলে যেতে পারবো। তো আমাকে গুলিস্তান নিয়ে আমাকে বলে কি তখন মাগরিবের টাইম। তো আমাকে বলে যে, "তুমি এখানে একটু দাঁড়াও, আমি টিকিট কেটে আসি।" তো ওইখানে গুলিস্তানে মাটির নিচে মার্কেট আছে। তো আমি তো আর জানতাম না যে এখানে আমি কখনো যাইও নাই। তো আমার এখানে দাঁড়ায় করে বলতেছে, "আমি টিকিট কেটে আসি, তুমি দাঁড়াও।" তো ওর ব্যাগটা যে ও নিয়ে যেতেছে আমার একদম খেয়াল হইতেছে না যে ওর ব্যাগ ও নিয়ে যেতেছে, আমার ব্যাগটা রেখে যেতেছে। নিশ্চয়ই ও চলে যাবে। এরকম মাথায় আসে নাই। তো আমাকে দাঁড়া করে রেখে গেছে এরকম ০.৫ ঘন্টা ১ ঘন্টা হয়ে গেছে ও আর আসে না। তো আমি ভাবতেছি যে ও এখনও আসতেছে না। আমি শুধু তাকাইতেছি আর মানুষজন তাকায় দেখতেছে আমি একলা দাঁড়ায় রইছি। আমার ভয়ও লাগতেছে সন্ধ্যার টাইম। পরে আমি ভাবলাম যে একটু ব্যাগটা নিয়ে দেখি। আবার ভাবি যদি আমি যাই ও যদি আমার খুঁজে না পায় কারণ আমার কাছে মোবাইল নেই। আমার মোবাইল ওর কাছে। আর পরে ওর মোবাইল? ওর মোবাইল ওর কাছে, আমার মোবাইল ওর কাছে। কেন? মানে ওই বলল যে সেফটি ওর ডাকাতি হয় এই সেই ওর কাছে দিয়ে রাখতে বলছে সেই কারণে দিয়েছিলাম আরকি। আমি তো জানি না যে ও আমাকে ফেলে রেখে চলে যাবে। পরে আমি নিচে যাই, যা দেখি যে আসলে ওদিক দিয়ে কত দিক দিয়ে রাস্তা। আমি তখন দেখে তো মানে আমার ভিতরে একটা চিপ দিছে যে আমি হয়তোবা আমাকে রেখে চলে গেছে। এরকম একটা ভয় কাজ করছে। এরপরে আমি কি করব? আমি ওই ফ্লেক্সিলোডের দোকানে যেয়ে আমি বাসার কারো নাম্বার আর আমার মুখস্থ নেই। তো আমার একটা ফ্রেন্ডের নাম্বার মুখস্থ ছিল। তারে বলছি যে, "দোস্ত এরকম আমার তো এ হয়তো আমার রাইখা ১ ঘন্টার ধরে দাঁড়া করে রাইখা চলে গেছে। এখন তো আসতেছে না আর ওর ফোনও বন্ধ। তুই দেখ তো আমার বাড়িতে একটু খবর দে।" তো ও আমারে বলছে, "এই তো তোরে রাইখা চলে গেছে।" আমি এই কথা বলতে না বলতে আমি ওইখানে দাঁড়াই মানে ওই দোকানে বইসেই সমানে কান্না শুরু করছি। কান্না শুরু করছি বাড়িতে যাওয়া বলছে, বলার পর বাড়ি থেকে বারবার কল দিতেছে। মামারা বলতেছে যে, "তুই কিচ্ছু করবি না, কোথাও যাবি না। ওরা আমরা খুঁজে বের করবো। তুই চলে আয়, বাসায় চলে আয়।" আমি বলছি, "না, আমি চট্টগ্রাম যাবো, ওরা খুঁজে বের করবো। আমি বাসায় যাবো না। আমি এই মুখ বাড়িতে কীভাবে দেখাবো? আমি যাবো না, হয়তোবা মরবো না তো ওরা আমি খুঁজতে যাবো।" এরকম কিছু। তা আমি ওইখানে তো দোকানে অনেক কান্না করতেছি। তো দোকানদারকে ফোন দিছে বাড়ি থেকে বলতেছে যে, "হয়তো এরকম আপনারা কষ্ট করে হলেও একটু গাজীপুরে বাসে উঠায় দেন। নয়তো হয়তোবা গাড়ির নিচে চাপ দিয়ে হয়তো কিছু একটা করে ফেলবে। আমাদের তো এখন সম্ভব না এত দূরে যাওয়া।" তো দোকানদার আমাকে অনেক বুঝায় সুঝায়। আমি তো কান্না থামিই না। আমি সমানে কান্না। আমি মানে চোখ বন্ধ করে কান্না করতেছি। আমি আশেপাশে দেখিও না। পরে ওই লোকটা আমাকে ধরে আমরা গাজীপুরে বাসে উঠা দেয়। একটা লোকের সাথে পাশে বসায়। বলে যে, "ভাইয়া আপনি তো গাজীপুর যাবেন, ওর একটু নিয়া যায়েন। বলে না এরকম সমস্যা বলছে যে ওর ফ্যামিলিতে সমস্যা হয়েছে এই কারণে কান্না করতেছে। এখন বাসে বইসেও আমি কান্না থামাইতে পারি নাই। এত জোরে কান্না করতেছি আর ওই লোকটা বলতেছে কি যে, "আপু আপনি এরকম করে কান্না করলে মানুষ আমাকে ভাববে যে আমি আপনাকে হয়তোবা ধরে নিয়ে যেতেছি বা কিছু করছি। আপনি একটু দয়া করে চুপ থাকেন।" যখন এরকম বলে আমি একটু চুপ করি কিন্তু আমার ভিতর থেকে কান্না তো আমি আটকাতে পারি না। আমি হাত মানে আমার চিৎকার চলে আসে। এমন করে চিৎকার মারি যে আমি মানে ওই লোকটাও ভয় পেয়ে যায়। পরে সারা রাস্তা আমি কান্না করতে গেছি। পরে বড় বাড়িতে নাইমা ওই লোকটা আমাকে বাড়িতে যাওয়ার জন্য অটো করে দেয়। তো
তো বাড়িতে যাই দেখি আমাদের এলাকার যত লোকজন আছে সবাই এর মধ্যে জানাজানি হয়ে গেছে, সবাই আমাদের বাড়িতে। আমি বাড়িতে যাই রিক্সাতে নামতে নামতে আমি ওইখানে অজ্ঞান হয়ে যাই। অজ্ঞান হয়ে যাওয়ার পরে আমাকে ধরে ধরে হয়তো বাড়িতে নিয়ে পানি ঢালতেছে। তখন আমার যখন জ্ঞান ফিরছে দেখি যে আমার মাথায় পানি ঢালতেছে। পরে আমি যখন জ্ঞান ফিরছে সাথে সাথে আবারও কান্না, এরকম করে আমি মানে প্রতি মুহূর্তে শুধু সারাক্ষণ কান্নাই কান্না কান্নাই করি। আর খালি বলি যে আমি ওইখানে যাব, ওর কাছে যাব, আমার কেন রেখে গেল, আমার কি দোষ ছিল, এরকম খালি কান্না করতাম। পরে সবাই বলে যে ঠিক আছে আমরা ওরা খুঁজে বের করব। তারপর আমি কান্না থামাইতে পারি না, সারাক্ষণ খালি কান্না করি, মানে না খাই না ঘুমাই না কিচ্ছু করি, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে উঠি কান্না করতে করতে। পরে এক সময় ওরে আমি অনেক কল দিই, আমার তো মোবাইল ছিল না, যখন মোবাইল পাইতাম তার মোবাইল থেকেই কল দিতাম, কিন্তু ওই রিং হইতো, কল ধরতো না। আবার অনেক সময় ধরতো, ধরলেও অন্য লোক দিয়ে ধরাইতো, বলতো যে হয়তো এখানে নাই, মানে ওর নাম ছিল সৈকত, বলতো সৈকত তো এখানে নাই। আবার যদি ধরতো বলতো যে মানে আমাকে ইয়া করতো। আমি শুধু বলি যে তুমি একটা উত্তর দাও, তুমি কেন আমাকে রেখে চলে গেছো, কি অপরাধ ছিল আমার। ওই কোনো উত্তর দেয় না। পরে লাস্ট পর্যন্ত যখন সবার কাছে নাম্বার দিতাম যে আপনারা একটু জিজ্ঞেস করবেন যে কেন আমাকে রেখে চলে নম্বর গেছে, চেঞ্জ করে ফেলবে। হ্যাঁ আমার কেন এরকম করলো আমার সাথে, আমি কি অপরাধ ছিল আমার। তো অনেক সময় আমার খালাতো ভাইরা যখন কল দিত ওদের সাথে খারাপ ভাষায় কথা বলতো, বলতো যে ওই ভালো মেয়ে না, ওই খারাপ মেয়ে। তো আমার ভাইয়েরা বলতো যে খারাপ মেয়ে হলে তাহলে কেন বিয়ে করছিলেন। তবু বলছে যে মানে অনেক খারাপ ভাষায় কথা বলতো। তারপর একদিন আমিও যখন বলছি যে কেন আমার রেখে চলে গেলে, কি অপরাধ ছিল আমার, তখন আমাকে বলল যে আমি নাকি খারাপ মেয়ে, সেই কারণে আমাকে রেখে চলে গেছে। তো আমি বলছি খারাপ হলে তাহলে আমাকে কেন বিয়ে করলাম। তো ওরা এক কথাই যে আমি খারাপ মেয়ে, এই কারণে আমাকে রেখে চলে গেছে। যাই হোক আমি একরকম করে আমি একটা বছর আমি মানে না ঠিকমতো ঘুমাইছি না খাইছি, সারাক্ষণ শুধু কান্না করছি, মানে একটু কান্না থামাইতে পারি, সারাক্ষণ কান্নার মধ্যে থাকতাম। আর আমার মামারা বলতো তুই যদি আরেকটা চিৎকার দিস তোরে মার দিমু, এই কর্ম সেই কর্ম, এগুলা বলতো। পরে এরকম করে একটা বছর যখন যায় আমি মানে আমি কোথা থেকে কোথায় যাবো, আমার মনের অশান্তি দিতে আমার কোথাও ভালো লাগে না। পরে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম আমি দেশের বাইরে চলে যাব, কারণ এই দেশে থাকলে হয়তো আমি থাকতে পারবো না, ওরে ভুলতে পারবো না। পরে এক সময় আমাদের এলাকারই এক মহিলা লেবানন থাকে, তো ওনার সাথে যোগাযোগ করার পরে আমাকে ওনারা এখানে নেওয়া যায়। তো ওইখানে আমি 1.5 বছর ছিলাম, মানে 1 বছর 6 মাস। কেমন ছিল ওখানে, মালিক কেমন ছিল? ওইখানে আমি প্রথমত যেই বাসায় গেলাম ওনার যে মহিলার সাথে ছিলাম, তো ওইখানে আসলে ওনার 2টা বাড়ি। আমি জীবন তো কখনো এরকম পরিশ্রম করি নাই, না আমার অনেক কষ্ট হয়েছিল প্রথম 3 মাস, আমি শরীর ব্যথায় ঘুমাতে পারতাম না, এত পরিশ্রম হইতো। সকালে ভোরে ঘুম থেকে উঠতে হইতো, আবার রাতের 1টায় ঘুমাতে যেতে হইতো। কিন্তু খাওয়া দাওয়ার কষ্ট ছিল না, কিন্তু শুধু কাজের অনেক কষ্ট ছিল। পরে 3 মাস যখন এরকম কষ্ট করতাম, পরে শেষ পর্যন্ত আমি মানে আমার যে মালিক ছিল মালিকের বাপের মানে এরা জামাই বউ দুজনের আর কি, বুড়া বুড়ি। তো ওই লোকটা শুধু আমাকে বলতো যে আমাকে পছন্দ করে। আমি তো তখন আরবি জানতাম না, শুধু একটু একটু বলতো যে আমি তোরা, ইংলিশে বলতো যে আমি তোরা ভালোবাসি পছন্দ করি। তা আমি ভাবতাম যে ওনাকে পটাইলে হয়তো বা ওনার বাসায় গেলে ভালো থাকতে পারবো। তা আমি বলছি কি ওনাকে বলছি যে আমি তখন বলতাম যে আমি তোদের বাসায় যাব, তোদের এখানে কাজ করব। তো উনি যে অন্য উদ্দেশ্যে আমাকে নিতে চাইতো সেটা আমি জানতাম না, কিন্তু আমি ভাবতাম যে হয়তো বা এটাই মনে হয় ভালোবাসা, যে মনে হয় হয়তো বা আদর করে ভালোবাসা, দাদা হিসেবে নাতিন হিসেবে এরকম। আর আমি একসময় আমি এই বাসা থেকে ওই বাসায় পালায় চলে যাই। ওনার নাতিনরাও আমাকে হেল্প করছে যে তুই এখানে থাকলে অনেক কষ্ট হইতেছে তোর, ওরা বুঝতেছে। পরে ওইখানে চলে যাই, চলে যাওয়ার পরে ওইখানে ভালোই ছিলাম, কাজ কাম আরামেই থাকি, দেখা যায় বেশি কাজ নেই। কিন্তু ওই লোকটা মানে আমাকে খারাপ প্রলোভন দেখাইতো, লোভ দেখাইতো, অনেক অনেক টাকা দিতে, বলতো যে এই টাকা তোর সব, কিন্তু তুই আমাকে সুখ দিবি এসে। তা আমি বলতাম আমি তো এইখানে দেহার ব্যবসার জন্য আসিনি, আমি এখানে আসছি আমার মনের কষ্টে আসছি, আমার মনে অনেক কষ্ট। আমি ওদেরকে বুঝাইছি যে আমার মনে অনেক কষ্ট, কিন্তু আমি টাকার জন্য আসিনি। তারপরও আমাকে প্রতিদিন আমি রুমে তালা দিয়েও ঘুমাইতাম, ওনার কাছে তো ডুপ্লিকেট চাবি আছে, ওই চাবি দিয়ে খুলে রাতের বেলা আমার রুমে যাইতো। কিন্তু ও জোরাজুরি করতো না, কিন্তু আমাকে সব সময় বলতো যে তোর অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো, এরকম 6 মাস শরীরে হাত পর্যন্ত। দিত? না এমনি জোরাজুরি করতো না, শরীরে হাতও দিত না, কিন্তু বাহ, আমরা রুমে যাইতো। যা মানে মানে বয়স্ক, ভদ্র ছিল লোকটা। ভদ্র ছিল, বয়স্ক ছিল তো। তো উনি আমাকে শুধু বলতো যে তোরা অনেক টাকা দেবো, তুই শুধু, আমি তো তোরা কিছু করতে পারবো না, তুই শুধু আমাকে একটু আদর করবি, একটু সুখ দিবি, এরকম কিছু আর বলতো আর কি। তা আমি মানে ওনার বললাম, অনেক বয়স্ক ছিল? হ্যাঁ বয়স্ক ছিল। তা আচ্ছা। আমি বলছি দেখ আমি তো এখানে মনের কষ্টে আসছি, আমি তো টাকার জন্য আসিনি গা,
আমার টাকার প্রয়োজন নেই, আমি আমি এরকম কিছু করতে পারবো না। তখন বললে উনি আবার চলে যেত, কিন্তু আমাকে জোর করতো না। কিন্তু প্রতিদিন এরকম আমাকে বললে একটা মানুষ বিরক্ত হইতাম না? একসময় বিরক্ত হয়ে উনি, আমি যখন ওনার ছেলে মেয়ে, উনি আমাকে দেখতে পারতো না, আমার হাতে রান্না খাইতে চাইতো না, আমার মানে কেমন জানি করতো। তখন ছেলেমেয়েরা অনেক সময় ওদের চোখে পড়ে গেছে, তো আমাকে বলে যে আমার বাবা তোর সাথে এরকম কেন করে, তুই আমার বাবার যত্ন নিস না এসে। তো আমি তখন রাগের মাথায় একদিন বলে দিয়েছিলাম, তোর বাবা চায় যে আমার সাথে ঘুমাইতে চায়, সেই কারণে তোর বাবা এরকম করে। তখন আমার সবার ছেলেমেয়ের সামনে এরকম বলার পরে ও আমাকে থাপ্পড় দিছিল গালের মধ্যে, জোর একটা থাপ্পড় দিছিল। পরে আমি ঘরের পিছনে যে অনেক কান্না করছি, পরে কান্না করার পরে প্রায় 1 মাস পর্যন্ত আমার সাথে কথা বলেনি। কিন্তু আপনি রান্না টান্না করলে সামনে দিলে খাইতো, যেহেতু আমি কাজ করতাম, ওনার বউ ছিল একদম বৃদ্ধ, কাজ করতে পারতো না, তো খাইতো কিন্তু আমার সাথে কথা বলতো না। তো পাশের বাসায় আমাদের এক বাঙালি ছিল মেয়ে, তো ওর সাথে আমার একটা ভালো বন্ধুত্ব হয়। তো ওরা বলি যে এরকম দেখ, আমি কখনো চাই না যে কোনো ছেলেদের সাথে আমার এরকম কিছু হোক, আমি এগুলো করতে পারবো না। ওই বুড়া খালি আমাকে এগুলো বলে। ওরা কয় তুই ঠিক আছে, তুই কিছু করতে হবে না, আমি যেহেতু প্রতিদিন আইসা বুড়ার আমি বোঝাম। তো ওই আইসা হয় তো আরও প্রবাসে ছিল, ওইগুলো জানে। তো আইসা ওই বুড়ারাকে প্রতিদিন আইসা কপালে চুমা দিত, হাতে চুমা দিত, দিয়ে বলতো যে দেখ, তোর দরকার পড়ে তুই আমারে বলিস, কিন্তু তারপর ওরে বলিস না, ও এগুলো পছন্দ করে না, এগুলো বলতো। তো ওর কারণে পরে এক সময় দেখা যায় বুড়া আমার সাথে আর এরকম করে না, এক সময় সব কিছু স্বাভাবিক হয়ে যায়। পরে আমি 16 মাস ওইখানে ছিলাম, থাকার পরে আমি বাংলাদেশে চলে আসি। আসার পরে 1 বছর তো 16 মাস ছিলাম, পরে আসার পরে মনে হয় চাকরি টাকরি করছি, আমার খেয়াল নেই তেমন একটা, অনেক দিন আগের কথা তো। এরপরে আবার এই বান্ধবীটাই ওই বাহির থেকে চলে আসে। চলে আসার পরে আমাকে বলে কি দুবাই চলে যায়, আমি একটা চাকরি নিই। তো হঠাৎ করে একদিন আমাকে কল দিয়ে বলে কি যে আমি তো দুবাই আছি, তুই কি দুবাই আসবি? তা আমি বলছি যে কী কাজ? বাসার কাজে হলে আমি যাব না, কারণ বাসার কাজে অনেক কষ্ট। তো বলতেছে যে না, তোরা বাসায় কাজ দিব না, তোরা একটা অফিসে দেবো, অফিসে তুই খালি ঝাড়ু ঝাড়ু দিবি, মুছবি, টেবিল টেবিল সব মুছে দিবি, এরকম কাজ। তোর কোনো মানে সকালে থেকে রাত পর্যন্ত কাজ, মানে সাপ্তাহিক ছুটি আছে এরকম। তো আমি বলছি তাহলে এরকম হলে তো ভালোই, আচ্ছা ঠিক আছে আমি আসবো। তো আমাকে নিছে এই কথা বলে, কিন্তু নিয়ে সে একটা বাসাতেই দিয়েছে। আচ্ছা। তো বাসাতে দিছে, যখন বাসার কাজ দেখছি, দেখে তো আমার মাথা ঘুরে গেছে যে আমি যেই কষ্ট থেকে আসলাম আমাকে সেই কষ্টের মধ্যে ফালাইলো, আমি এগুলো করতে পারবো না। পরে আমি ওর সাথে অনেক কান্নাকাটি করি, আমি বলি যে তুই আমার বলছো অফিসের কথা বলে আমার এখন এখানে আনছো, তো আমি এখানে থাকবো না, তুই আমার কেবে হোক আমার এখান থেকে নিয়ে যা। পরে বলছে তুই এখান থেকে পালাতে পারবি? আমি বলছি কি তুই বললে আমি সব ফালা রেখে চলে আসবো, কিন্তু তাও আমি এখানে থাকবো না, আমি মরে যাবো এখানে থাকলে, আমি ওরা বলতেছি। তো আমি বলতেছে আচ্ছা ঠিক আছে। তো আমি বাড়ি থেকে অনেক কাপড় চোপড় নিয়েছিলাম যে আমি থাকবো বলে, যে অফিসে থাকবো, আমার অনেক কাপড় চোপড় লাগবে, সব কিছু নিয়ে গেছি, সব ফালায় রেখে শুধু পরনের কাপড়টা নিয়ে আমি হাতের মোবাইলটা নিয়ে শুধু আমি বের হয়ে যাই। বের হয়ে যায় পরে আমি তো ওইখানে দুবাই নতুন, তো আমি কিছু বুঝি না। তো আমার বলছে তোর কিচ্ছু করা লাগবে না, তুই শুধু মেন রোডে আইসে একটা ট্যাক্সি ক্যাব নিবি, ট্যাক্সি বলে ওরা ফোনটা দিবি, আমি সব কথা বলবো, ওই জায়গা মতো তোরা পৌঁছায় দিয়ে যাবো। তা আমি এরকম পালানোর দুপুরের দিকে পালাইছি, দুপুরে তো সবাই ঘুমায়, তো ওই সময় আমি পালানোর পরে আমি ট্যাক্সি এখানে যাওয়ার পরে ওই লোকটার যদি ওই আমার ঠিকানা দেয়, ওই অনুযায়ী আমার ওর কাছে নিয়ে পৌঁছে দিয়ে আসে। তো ওইখানে নেওয়ার পরে ও যেই বাসায় থাকে ওই বাসায় আর লোক লাগবে না, ওই একটাই মানে ম্যাডাম পুলিশ, ছেলে বাইরে থাকে, খালি একটা মেয়ে। তা আমার বলতেছে যে ঠিক আছে তুই এই বাসায় থাকবি, আমি দেশে চলে যাবো, তুই এই বাসায় থাকবে, আমি আসার পর্যন্ত তুই এখানে থাকবি। তো ওই চলে যাবে, তখন তো আমার আরও মনে হয় সেই একই বাসার কাজ হতো, তো ওইখানে প্রবলেমটা কি? তো আমি এখানে আসছি, এসে দেখি সেম একই, আর এই পুলিশ অনেক রাগী, আমি আরও ভয় পেয়ে যাই, কারণ এরকম পরিস্থিতিতে আমি কখনোই পড়িনি। পরে ওই দেশে চলে আসে, পরে আমি ভাবতেছি কি করব, আমি বুঝতেছি না যে আমার পাসপোর্ট নিয়ে যেতে পারছিলেন ওই বাসা থেকে? না পাসপোর্ট নিয়ে যেতে পারিনি, পাসপোর্ট তো মালিকরা নিয়ে নেয়। আচ্ছা। পরে এক সময় দেখা যায় আমি কি করবো, ওইখানে একটা ইথিওপিয়া ছিল, অন্য কান্ট্রির এক মেয়ে। তো ওরে আমি বলি, তখন একটু একটু আরবি বুঝি, তো আমি ওর বলি যে দেখ আমি থাকবো না, আমি কি করবো বল। পরে বলে তুই পুলিশের কাছে ধরা দিলে তোরা বাংলাদেশে পাঠিয়ে দেবো। তো আমি আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তো সব ফালাই রেখে গেছি, আর ভয় কিসের। তো আমি ঠিক আছে, আমি পুলিশের কাছে ধরা দিই। তারপর ওইখান থেকে আমি বাংলাদেশে যে এমবাসি আছে এই দুবাইতে, তো ওই এম্বাসির কাছে যাই। যাওয়ার পরে ওই অনেক কষ্ট করে এই অ্যাম্বাসিতে যাওয়ার পরে ওইখান থেকে আমাকে আবার কী করে আগের মালিকের বাসায় দিয়ে দেয়, বলা যে ওরা অনেক ভালো। তো আসলে ওরা অনেক ভালো ছিল, আমার পালানোর পরও আমাকে মেনে নিচ্ছে, ওই যেখানে প্রথম পাঠাইছিল সেখানে? পাঠাইছিল, হ্যাঁ ওইখানে আবার ওই অফিসে থেকে আবার ওই বাসায় পাঠায় দেয়। পাঠায় দেওয়ার পরে ওইখান থেকে পরে আমি 1 মাস পরে
আমি এইখানে একটা ভুল করছিলাম। মানে ওইখানে একটা ছেলে ছিল, ওই ছেলের সাথে যখন আমি মানে ওইখানে কোনো বাঙালির সাথে কথা বলা যায় না, মানে বাসার ভিতরে না, অন্তত মোবাইলে কথা বলা যায় কিন্তু বাসার ভিতরে না। তো ওই ছেলের সাথে আমি সামনে দাঁড়ায় কথা বলতেছি, পরে আমাদের দুজনকে পুলিশে ধরা দিয়েছিল। ঠিক আছে, মানে ওই ছেলে বিকেলে যাইতো আর কি, বিকেলে যাই আপনার ওই যে ঘাসে টাসে পানি দিত না, এরকম আর কি। তো আমাদের আর কি নিষেধ যে কথা বলা যাবে না, কোনো বাঙালি বা পুরুষের সাথে কথা বলা যাবে না। সব মেয়েরই? সব মেয়ের, হ্যাঁ, শুধু খাদ্দাম। বাংলাদেশি নাকি ওরাও? না, ওরা জানি না, কিন্তু যারা নাকি খাদ্দাম আর যারা বাসায় কাজ করতে যায় তারা হ্যাঁ। বাহিরের কোনো পুরুষের সাথে কথা বলতে পারবে না। আচ্ছা। হ্যাঁ, তো আমি ওই ছেলের সাথে, আমি তো আর বুঝতে পারিনি, ওই ছেলের সাথে কথা বলছি, পরে আমাকে আর ওই ছেলেকে দুজনকেই মানে পুলিশে ধরা দিয়েছিল। পুলিশে ধরা দেওয়ার পরে আমি আমি তো পুলিশের নিচে, তো আমার ফ্যামিলি কেউ জানে না। পরে প্রায় 3-4 মাস হয়ে গেছে, বাড়ি থেকে কোনো খোঁজ নেই, সবাই জানে যে হয়তো আপনি কতদিন আটকে ছিলেন জেলে? আমি 8 মাস ছিলাম। 8 মাস জেলে ছিলেন? হ্যাঁ। ওই এই মালিক জানতো যে আপনি জেলে? কোন মালিক? যেটা যেই বাসা থেকে হ্যাঁ ধরা হ্যাঁ, পড়লেন? ওনারাই তো ধরাই দিছে। ওরাই ধরায় দিছিল? সবাই ধরাই দিছে যে আমি কথা বলছি যে সেই কারণে। আচ্ছা। পরে আমি যখন ওই জেলখানায় যাই, তো আমি তো ওইখানে অনেক কান্নাকাটি যে আমি তো কি করতে আসলাম আর কোথায় চলে আসলাম। এরপর বাড়ি থেকে আর জানে না, প্রায় 2-3 মাস হয়ে গেছে, এর বেশিও হবে। বাড়ি থেকে কেউ জানে না যে আমি কোথায় আছি, বা ওইখানে তো ফোনও করা যায় না। এরপরে সবাই জেল দেখে। কেমন ওখানকার? দুবাই জেল কেমন ভিতরে? দুবার জেল অনেক ভালো, কেমন আমরা হয়তো বা বন্দি, কিন্তু থাকা খাওয়া সব দিকে আরাম আছে। থাকা খাওয়ার বন্দিটা কষ্ট নাই? থাকা খাওয়ার কষ্ট অত্যাচার নাই। করে কোনো? না 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 না, অনেক ভালো আছে। ওরা সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে জগিং করতে নিয়ে যায়, পরে আইসা নাস্তা করায়, নাস্তা করায় এরপরে যার যার মতো করে খেলাধুলা করে, সমস্যা নেই, মানে রুটিনের মধ্যে আর কি। মানে হয়তো বা বন্দি এতটুকুই, কিন্তু অনেক ভালো আছে। আচ্ছা। এমনি দুবার জেলখানা অনেক ভালো। এরপরে আমি বাড়িতে যোগাযোগ করতে পারিনি, সবাই ভাবছে, আমার মা ভাবছে যে হয়তো আমি মারা গেছি, এরকম কিছু, নাহলে আমার খোঁজ খবর নাই কেন, 3-4 মাস হয়ে গেছে। তারপরে এক সময় জেল থেকে ফ্রিতে কল করা যায়, মানে একটা সুযোগ দিছে, যারা যারা কথা বলতে পারে নাই কল করা যায়। ওই সময় আমি বাড়িতে ফোন করে বলি যে এরকম আমি জেলখানায় আছি, কবে ছাড়া পাবো আমি সেটাও জানি না, বা পরে তোরা জানলো যে আমি জেলখানায়, নিশ্চিত হলো। তারপর 8 মাস পরে আমি ছাড়া পাই, এক কাপড়ে বাড়িতে চলে আসি। ছাড়া কি এম্বাসি ছাড়ায় না ওরাই পাঠায়? এম্বাসিতে তো অবশ্যই আমাদেরকে আউটপাস করে পাঠায় দেয়, যারা নাকি জেলখানায় থাকে, মানে পাসপোর্ট নেই। এম্বাসি এইগুলো এই স্টেপগুলো নেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। পাসপোর্টটা অফিস থেকে ওই ওদের কাছ থেকে নিয়ে নিছে। পাসপোর্ট ছাড়া তো আর আসতে পারবো না, ওরা পাসপোর্ট দিয়েই পাঠাইছে অফিস থেকে, মানে নিছে আর কি, জেলখানা থেকে মালিকের কাছ থেকে নিয়ে পরে পাঠাইছে। পরে আসার পরে আমি আর বাংলাদেশে আসা দেখি যে আমার অনেক টাকা ঋণ হয়ে গেছে, প্রায় 2 লাখ টাকার মতো ঋণ। তখন আমার বোনেরা ছোট, ওরা তোর কোনো কাজ করে না, আর আমার আম্মাও কোনো কাজ করে না, ঋণ করে চলছে। এখন আমার মাথার মধ্যে হয়েছে যে এতগুলো টাকার ঋণ কীভাবে দিব, বা আমি বাংলাদেশেই বা কী করবো, জেল খেটে আসছি, মানুষই বা আমাকে খারাপ বলবে, কী করব আমি দেশে। তারপরে চিন্তা ভাবনা করলাম যে আমি বাহির করছি আবার বাইরে চলে যাব। এরকম আমাকে একজন খোঁজ দেয়, আমাদের এলাকারই, যে ছেলে বা ওমান থাকে। তো আমার প্রতিবেশী এক খালা বলে যে তুই ওইখানে যেতে চাইলে তোরা আমি ব্যবস্থা করে দিই, তুই যা। তো ওরা আমাকে ওই এক বাসায় নিয়ে দেয়। তো ওইখানে যাওয়ার পরে ম্যাডাম অনেক ভালো ছিল, স্যার ম্যাডাম অনেক ভালো, 2টা মেয়ে আর একটা ছেলে আর কি, পিচ্ছি বাচ্চা, আমি ওই বাচ্চাটা রাখতাম। ম্যাডাম আমাকে রান্না বান্না বা কাজের কোনো প্রেশার দিত না, বলতো তুই আমার খালি বাচ্চাদেরকে দেখবি, তোর কোনো কাজের কোনো প্রেশার, তুই রান্না করতে না পারলেও আমাকে বলবি, আমি খাবার কিনে নিয়ে আসবো, তাও তুই কাজ করার দরকার নেই, তুই আমার বাচ্চাদের খালি দেখবি। বাদলা খুবই ভালো হ্যাঁ লোক ছিল হ্যাঁ, তো। অনেক ভালো ছিল, এবং কি সবচেয়ে বেশি বেতন আমাকে, হাইস্টে যতটুকু বেতন, ওরা সবার 100 রিয়াল থাকতো, কিন্তু আমাকে 125 রিয়াল বেতন দিত। এমনকি উনি যখন স্যালারি পাইতো আমাকে 5 রিয়াল 10 রিয়াল সবসময় দিতেই থাকতো। অনেক ভালো ছিল, বাহ। অনেক ভালো ছিল। কিন্তু আসলে মানে ভালোটা যে আমার কপালে থাকে না। আমি 1 বছর 11 মাস করার পরে আমি ওইখানে অসুস্থ হয়ে যাই, ওই যে জেল খাটছি, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিনি, করিনি। আমি এমন অসুস্থ হই যে আমি বিছানা থেকে উঠতে পারি না। আমি বাথরুমে গেলেও আমার ওয়ালে ধরে ধরে যাইতে হইতো। পরে এরকম অবস্থা তো কেউ আমাকে রাখবে না। তারপর আমাকে বলছে তুই থাকলে তোর চিকিৎসা করব। আমাকে হাসপাতালে নিছে, চিকিৎসা দিয়েছে, কিন্তু তারপর আমি সুস্থ হই না। পর আমি বলছি ম্যাডাম আমাকে 1 মাসের ছুটি দিয়ে আমি 1 মাসে দেশে যাই, আমি সুস্থ হয়ে আবার আসবো। তো দেশে আসি, আসার পরেও দেখা যায় আমি 1 মাস ছিলাম, 1 মাসও ছিলাম না। বলতেছে যে তোর জন্য আমার ছেলে অনেক কান্না করতেছে, ওই সারাক্ষণ তোরে খোঁজে, এখন তুই চলে আয়। আমি 25 দিন ছিলাম, আমি ঠিকমতো চিকিৎসা করতে পারিনি। এমনকি চিকিৎসার খরচটাও বাংলাদেশে ম্যাডাম পাড়া দিয়েছে, বলছে তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আয়। আর আমি যাওয়ার পরে আবার ওইখানে যাওয়ার পরে 1 মাস পরে আবারও সুস্থ হয়ে যায়। অসুস্থ হওয়ার পরে এখন কি করব, বারবার কি আমার চিকিৎসা দিব, সুযোগ দিব?
তা আমার বলতেছে তুই কী করবি বল, তুই এরকম দুদিন পর পর হস। পর আমি বলছি দেখ থাক, আমার কপালে নাই, তুই আমার পাঠাতে, আমি দেশে চলে যাই। পরে আমি আর কি দেশে চলে আসি। ইস, পরে আর ওইখানে থাকতে একটা পারিনি। ভালো মালিক পাওয়া তো খুবই হ্যাঁ হ্যাঁ কঠিন হ্যাঁ হ্যাঁ, বিদেশে। অনেক ভালো ছিল। আমার ওইখানে থাকলে হয়তো আমার কিছু একটা করে আসতে পারতাম। এর তারপর মাঝে ওইখানে আমি একটা ছেলের সাথে আমার ভালো বন্ধুত্ব হয় মার্কেটে আর কি। তো ওই ছেলে আমার কাছ থেকে টাকা ধার চায়। ধার চাওয়ার পরে আমি 1 মাসের বেতন আর কি, মানে 30,000 টাকা ধার দিয়েছিলাম। ধার দেওয়ার পরে ওই টাকা আর আমাকে রিটার্ন দেয়নি। তার বাড়ি ছিল নোয়াখালী। আমার বলছে যে তুমি দেশে যাও, দেশে গেলে আমি তোমার টাকা দিয়ে দিব, কিন্তু সেই টাকা আর আমাকে দেয়নি। পরে দেশে আসছি, অনেক যোগাযোগ করছি, অনেক রিকোয়েস্ট করছি টাকাটি দেওয়ার জন্য, কিন্তু সে আমার সাথে যোগাযোগও করে নেই, টাকা পয়সা দেয়নি। এরকম আর কি। পরে দেশে আসার পরে আর কি, পরে কয়েকদিন পর রেস্টে থেকে পরে চাকরি টাকরি করি। চাকরি করার পরে যে করার পরে আবার এর মধ্যে কি আপনার সেই জামাইয়ের আর কোনো খোঁজ নেই? ওর সাথে কোনো খোঁজ নেই। পরে দেখা যায় আমি আবার সিদ্ধান্ত নিয়েছি যে আমি দেশে থেকে কি করব, আবার বাহিরে চলে যাব। পরে আমি 2018 সালে আমি সৌদি যাওয়ার জন্য ওকে করি। যেদিন আমি চলে যাব এর আগের দিন আমার জামা আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে বলে যে আমি অনেক বিপদে আছি, তুমি যদি আমার বউ না হইতো আমি তোমার পায়ে ধরতাম, আমি তোমার পায়ে ধরি, তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো। কী বিপদ? আমি এই মুহূর্তে আমি বাহিরে চলে যাব, কালকে আমার ফ্লাইট। বলতেছে আমার 10,000 টাকা লাগবে। তো আমি বলছি 10,000 টাকা তো এই মুহূর্তে আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে, আমি 5,000 টাকা দিই। তারপর আমি 5,000 টাকা দিই, যেহেতু উনি আমাকে ইয়ে করছে, কারণ ওনার প্রতি আমার একটা সবসময় একটা ভালোবাসা কাজ করতো। তা আমি একটু দুর্বল ছিলাম ওনার প্রতি। তো এত অন্যায় করার পরও আমি ওনার প্রতি এত দুর্বল ছিলাম। একবার একটু কথা বললেও দেখা যায় আমি গলে যেতাম। একটু কথা বললে আমার মন অন্যরকম হয়ে যেত, ঘুরে যেত। সব একদিকে, ও একদিকে ছিল, এরকম ছিল আমার। পরে আমি ওরা 5,000 টাকা দিই। দেওয়ার পরে ওই থেকে আমার সাথে যোগাযোগ করে। আমি তো চলে যাই বাহিরে। যাওয়ার পরে সে আমার সাথে কন্ট্যাক্ট করে, প্রতিদিন কন্ট্যাক্ট করে। করতে করতে তো আমি বলছি যে তোমার সাথে যদি আমি প্রতিদিন কথা বলি, তো তোমার প্রতি আমার একটা অন্যরকম মায়া হয়ে যাবে। মায়া হয়ে গেলে পরে তো আমি তোমাকে ছাড়া থাকতে ছাড়তে পারবো পারবো না। না। হ্যাঁ, পরে বলতেছে যে তুমি কি চাও যে আমার সাথে সংসার করতে? তা আমি বলছি আমি তো সবসময়ই চাইতাম, কিন্তু তুমি তো তুমি তো চাও না, ছেড়ে গেছো। ছেড়ে গেছো। এর বলছে যে মধ্যে কেউ আচ্ছা। বিয়ে থা করছে আবার? হয়তো বলছে ওই করে নেই। আচ্ছা। এখন আমি তো আর যাই নাই, দেখিনি, তো বলছে করে নেই। তারপরে আমার বললো যে ঠিক আছে, যে আমি তোমার সাথে সংসার করতে চাই, তাহলে আমরা 2 বছর, তুমি 2 বছর থাকো, আর আমি দেশে থেকে একটা ব্যবসা করি। করার পরে দেখা যায় আমরা আসলে একসাথে সংসার করবো, এরকম। তো আমাদের ঠিক এরকম চলতেছে। ও আমার কাছ থেকে নিতে নিতে 1,20,000 টাকা হাতায় নেয়। নেওয়ার পর যেই মানে লাস্ট আমার 2 বছর শেষ, আমি চলে আসবো 1 মাস আগে, ও আমাকে হঠাৎ করে বলে কি যে আমার পক্ষে তোমাকে নেওয়া সম্ভব না। কেন সম্ভব না? বলতেছে যে তুমি এরকম এরকম তোমার এলাকার 2জন, মানে আমারই খালাতো, আপন খালাতো না, মার চাচাতো ভাইয়ের ছেলে, ওরা নাকি বলছে যে আমি এখন খারাপ হয়ে গেছি, খারাপ পথে গেছি, খারাপ কাজ করি, এরকম বাজে কথা বলছে, যে আমি নাকি খারাপ পথে গেছি গা। তো এখন আমাকে মেনে টাকা নিবে নেওয়ার না। সময় সেটা মনে ছিল হ্যাঁ, না। না না, তখন মনে ছিল না, মানে ওর উদ্দেশ্যই ছিল এটা যে আমার কাছ থেকে টাকা পয়সা হাতায় এবং নিবে। আপনার উদ্দেশ্য ছিল যে আপনি দিতে থাকবেন তাকে, না না, আমার চাওয়া উদ্দেশ্য মাত্র এরকম দিবেন। ছিল না। আমার উদ্দেশ্য ছিল যে ওর সাথে আমি সংসার করবো। ও বলছে যে বিজনেস করবে, যে তুমি কিছু দাও, আমি মিলে আমি বিজনেস করবো, এরকম। কিন্তু আমি বুঝতে পারি না যে ও আমার সাথে আবার প্রতারণা করবে। তারপরে আমি যখন জানতে পারি ও যখন ওইখানে আমি এমন কান্না করতেছি মোবাইলে, যে তুমি আমার সাথে বারবার প্রতারণা করলা। এখন আমি মানে ম্যাডামদের ওইখানে সৌদি আরব এরকম যে ম্যাডামদের সাথে তো সব কিছু শেয়ার করা যায় না, সবাই তো এক না। তা আমি মানে চুপ করে রয়েছি। ম্যাডাম খালি বলে তোর মন খারাপ কে, কিছু বল, তোর মন খারাপ কী হয়েছে, তোর মন খারাপ আজকে? আমি এই কথা বলতে না বলতে আমি এমন জোরে মানে চিৎকার দিচ্ছি, আমি ভিতরে কষ্ট ধরে রাখতে পারিনি। যে ম্যাডাম এরকম এরকম, ম্যাডাম জানতো আমার যে বিয়ে হয়েছে, তো আমার জামা এরকম আমি ওরে এতগুলো টাকা দেয়, আমার সাথে বলে আমার সাথে প্রতারণা করছে। তো ম্যাডাম আমাকে জড়ায় ধরে বারবার বলতেছে তুই দোয়া কর আল্লাহর কাছে, যে আল্লাহর কাছে ধরো, ওর বিচার আল্লাহ করবো। বারবার আমার জড়ায় ধরে, আমি কান্না থামাইতে পারতেছি না। ম্যাডামের দোয়া পড়ে পড়ে আমার হইতেছে, বলতেছে যে তোরা শান্ত করুক। মানে এত ভালো ছিল ম্যাডামরা। পরে আমি বলছি ম্যাডাম আমি যে এখানে থাকলে হয়তো বা আমি মরে যাব, তুই আমাকে পাঠায় দে, আর 1 মাস তো আমার টাকা দিয়ে টিকিট কাটা, তুই পাঠায় দে, আমি বাসায় চলে যাই। পরে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে। পরে আমার 1 মাস আগেই মানে করোনার মার্চ মাসে করোনা মানে লকডাউন চলে বাংলাদেশে, আর আমি ফেব্রুয়ারিতে চলে আসি। আসার পরে 1 মাস পরে থেকে লকডাউন আর কি বাংলাদেশে করোনার জন্যে। পর আমি পুরা 1.5 বছর আমি বাড়িতে বেকার অবস্থায় ছিলাম।
টাকা পয়সা যা ছিল। এখন কি অবস্থা আপনার? বেকার অবস্থা থাকার পর আমি আবার দেশের বাইরে চলে গেছিলাম। মানে ১.৫ বছর পরে দেখা যায় আবার ওইরকম বসে থাকতে থাকতে, কারণ যেহেতু ফ্যামিলিতে কোনো ভাই নাই, বাবা নাই, কে দেখবে? আমি বড় বোন, মেজো বোনটার বিয়ে দিয়েছি। আপনার সারা জীবন বিদেশ বিদেশ করেই গেল হ্যাঁ, ফ্যামিলির হ্যাঁ, জন্য। ফ্যামিলির জন্য করছি। এখন এই কারণে তো আমি অনেকটাই মানে কি বলবো, দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমার। আপনার অনেক বোনরা কষ্টে এখন দেখে আপনাকে? মেজো বোনটার বিয়ে দিয়েছি। ওর একটা মেয়ে হয়েছে ৩ বছর, মাশাআল্লাহ। আর এখন ওর বেবি হবে, আমাদের বাড়িতে আসছে। আর ছোট বোনটার ওর বিয়ে দিয়েছিলাম আমি যখন সৌদি ছিলাম, তখনই ওর বিয়ে হয়েছিল। আমি ওর টাকা দিয়ে বিয়ে দিছি। তো ওর ডিভোর্স হয়ে গেছে। ওর হাজব্যান্ডটা ভালো ছিল না, নেশা করতো। ওইখান থেকে চলে এসেছে। এখন আমার ছোট বোনটাও বাড়িতে। আর মা তো অসুস্থ, কোনো কাজ করতে পারে না। সব মানে দায়িত্ব এখন আমার উপরে আর কি। সব কাজ মেয়ে আমার হয়ে উপরে। আপনি ২ টা ছেলের সমান হ্যাঁ, কাজ হ্যাঁ, করতেছেন। কাজ করতেছি। এ কারণে তো এখন মানে এমন বোন, একটা আপনার পর্যায়ে পৌঁছেছি। এই অবস্থাতে যারা দেখতেছে তাদের কাছে যদি শিক্ষণীয় কিছু থাকে কি বলেন তো, যে আপনার জীবন থেকে এইটা শিখতে পারে? সেখানে একটা আমি হইছি সবসময় মানুষকে বিশ্বাস করি। হুটহাট যেন কেউ কাউকে বিশ্বাস না করে। আর যাচাই বাছাই না কইরা যেন কারো সাথে যে আমি যে সম্পর্কে না জড়ায়। সম্পর্কে না জড়াই। আমি না জেনে না বুঝে চিনি না জানি না হট করে একজনকে বিয়ে করে ফেলছি। এগুলো আমার জীবনে অনেক বড় ভুল। আর মানুষকে বিশ্বাস করি যে টাকা পয়সাগুলা দিছি, এত কষ্টের টাকা। ঠিক হয়নি।